হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দিস ইজ তাহিদুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক ট্রাভেলার টিম। আজ আমাদের গন্তব্য মাওয়া ঘাটে যেয়ে ইফতার করা। আসলে মাওয়া ঘাটে যাচ্ছি না, উদ্দেশ্য হচ্ছে ঢাকা যাওয়া। ইমার্জেন্সি কাজে একটু ঢাকা যাচ্ছি। ঢাকা থেকে আসতে, আসতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। ইচ্ছা আছে মাওয়া ঘাটে এসে ইফতার করার। যাই হোক, আপনাদের যদি এসে মাওয়া ঘাটে এসে ইফতার করতে পারি তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা এখন প্রায় ভাঙার কাছাকাছি চলে আসছি। একটা গ্রামীণ পরিবেশ, দুই পাশের বাতাস, সুন্দর বাতাস, সব মিলিয়ে বেশ ভালো। ফরিদপুর থেকে ভাঙা পর্যন্ত আসতে প্রায় 45 মিনিট মতো সময় লাগলো। আসলে বর্তমানে ভাঙা পর্যন্ত আসতে যে রাস্তাটা, এই অবস্থা খুব ভয়াবহ। ও যে রেল স্টেশনটা দেখা যাচ্ছে, এই ডান দিকে চলে গেল বরিশাল, খুলনা, গোপালগঞ্জ। আর আমরা যেহেতু ঢাকার দিকে যাব, আমরা সোজা চলে যাচ্ছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, শান্তি আর শান্তি। এতক্ষণ যে রোডে ছিলাম আর এখন কোন রোডে আসলাম, এখানে এই কর্নারিংটা ভীষণ ভালো লাগে। শান্তি। এমন রাস্তা যদি সারা বাংলাদেশে হইতো তাহলে কতই না ভালো হতো। যাই হোক, আমাদের এই এক্সপ্রেস হাইওয়েতে উঠেই একেবারে রিল্যাক্স হয়ে উল্টাপাল্টা চালানো যাবে না। রিল্যাক্সে নিরিবিলি যেতে হবে, আমাদের গতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আছি ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। এক্সপ্রেস হাইওয়ের একটা বিষয় বর্তমান ভালো লাগে, যেটা পুলিশে বিভিন্ন জায়গায় এখানে টহল দেয় এবং স্পিড গান নিয়ে থাকে। এখানে এই এক্সপ্রেস হাইওয়েতে সর্বোচ্চ বাইকের গতি হচ্ছে 80 উপর উঠলে পরে জরিমানা। আপনাদের বিষয়টা আমি একটু সতর্ক করার জন্য বললাম আর কি। এই যে স্পিড গান দিয়ে দেখেন, এখানে পুলিশে চেক আপ করতেছে, 80-র উপর উঠলেই জরিমানা। আপনাদের একটু আগে আমি বিষয়টা বলছিলাম যে পুলিশ বিভিন্ন জায়গায় গতিসীমার উপর উঠলেই বা একটু অনিয়ম দেখলেই তারা ধরে বসতেছে। এটা ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে, এটা দরকার। দর্শক, আমরা এখন পদ্মা সেতু টোল প্লাজার কাছে চলে আসছি। যেহেতু আমাদের সার্ভিস লেনে যেতে হবে, সুতরাং আমরা সোজা টোল দিতে পারবো না, আমাদের এই দিক দিয়ে যেয়ে তারপরে সামনে যে টোল দিতে হবে। প্রথমবার টোল দিতে এসে বিয়াকুবে সামনে চলে আসছি, পরে পুলিশে ফেরত দিয়েছে যে ওই দিক দিয়ে যেয়ে তারপরে টোল দিতে হবে। তখন থেকে জানি আর কি পদ্মা সেতুর টোল এই সার্ভিস লেন দিয়ে দিতে হয়। আমরা চলে আসছি পদ্মা সেতুর টোলে। এখানে 100 টাকা টোল। টোল দেওয়া কমপ্লিট। এখান থেকে এই বাড়িগুলো, সব বাড়িগুলো টিনের তৈরি, ভীষণ সুন্দর লাগছে, দারুণ লাগছে। এগুলো আছে, নারকেল গাছ আছে কিছু কিছু। আর এখানে মাঝখানে একটা সাদা বিল্ডিং, বেশ ভালো। যেহেতু আমরা পদ্মা সেতু দেখতে দেখতে পার করে চলে আসছি। এখানে টোল দিব, টোল দিয়ে আমরা জাস্ট ফ্লাইওভার উঠে যাব। একবারে আমরা ফ্লাইওভার দিয়ে, যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে হানিফ ফ্লাইওভার হয়ে একবারে চলে যাবো আমরা ঢাকা মেডিকেলের ওইখানে। ঢাকা মেডিকেল হয়ে আমাদের কাজ শেষ করব, কাজ শেষ করে আবার ফিরবো ইনশাল্লাহ। চলেন ফ্লাইওভারে উঠা যাক। ফ্লাইওভারে এই যে এখান থেকে উঠতেছি, ফ্লাইওভারের কথা মনে পড়লে বর্তমান ঢাকা খুব ভয় লাগে। এত বেশি ফ্লাইওভার ঢাকা হয়েছে, আর একটা ফ্লাইওভার কোথা থেকে উঠে কোথায় নেমেছে, এটা আমার মতো যারা বাইরের থেকে এই শহরে আসে তাদের জন্য খুব কঠিন। ফ্লাইওভারে উঠতে ভালো লাগে, উঠে দ্রুত চলে যাওয়া যায়, কিন্তু সঠিকভাবে না যেতে পারলে কিন্তু খুব বিপদ। আবার না উঠলে আবার জ্যামে পড়তে হয়, এমন একটা সমস্যা আর বলার মতো না। যাই হোক, আমার মতো যারা ঢাকায় কম আসেন তাদের জন্য ফ্লাইওভারটা একটু জটিল।
বিশেষ করে এই ফ্লাইওভারটা তো আমি আস্তে আস্তে চিনে ফেলেছি। আর প্রথমবার যখন এসেছিলাম 2-3 বার আমরা ভুল করেছি, যে গুলিস্তানের দিক নেমে যেতে হয় অথবা যে রামপুরের দিকে নেমে যেতে হয়। আমি যাবো তো ঢাকা মেডিকেল ওইদিকে, তার মানে আমার তো নামলে হবে না। ম্যাপে দেখলে পারে আসলে বোঝা যায় না যে ফ্লাইওভারে উঠলে ভালো হয় না ফ্লাইওভার নিচ দিয়ে গেলে ভালো হয়। ম্যাপ এটা সমাধান দিতে পারে না, এটা একটা জটিল সমস্যা। সব মিলিয়ে ফ্লাইওভারের সুবিধা যেমন আছে, অসুবিধাও দেখছি তেমন কম না আর কি। এই জন্য ফ্লাইওভার গুলোতে উঠে উঠে আমার আসলে ঠিক করা দরকার কোন ফ্লাইওভার কোথায় গিয়ে থেমেছে, কোথায় স্টার্ট হয়েছে। তাহলে খুব দ্রুত মানে রাস্তা শেষ করে ফেলা সম্ভব। এতক্ষণ তো ভালোই আসছিলাম, এখানে আবার কি পরিমাণ জ্যাম লেগেছে দেখেনি। যে চলে আসছি শাহবাগ মেট্রো রেল স্টেশন, অর্থাৎ ঢাকা মেডিকেল, এবং ডান পাশে হচ্ছে রমনা পার্ক। আর এই যে শাহবাগের মোড়, মোড় থেকে আমরা সোজা চলে যাব যে সামনে যে কারণ বাজার, কারণ বাজারের থেকে আমরা যাব হচ্ছে মূলত বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। শাহবাগ কারণ বাজারে যদি জ্যাম না থাকে তাহলে মনে হয় যে একটা অন্য জগতে আছি, ঢাকা মনে হয় না। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের গাড়ি পার্কিং এর বিশাল জায়গা, মোটরসাইকেলের জন্য আলাদা, প্রাইভেট কারের জন্য আলাদা। ঘন্টা সম্ভবত 15 টাকা বা এরকম কয় টাকা। প্রথম 3 ঘন্টা 40 টাকা আর 2 ঘন্টা 10 টাকা করে। যাক, এরকম নিরাপদ বাইক পার্কিং এর জায়গা আসলে দরকার। আমরা এখন আছি মেয়র হানিফ ফ্লাইওভার। আমরা ফিরে যাচ্ছি ঢাকা থেকে। আর ফ্লাইওভারে ওঠার সময় একটু ভয় ভয় লাগছিল যে জ্যামে পড়ি কিনা। আলহামদুলিল্লাহ এদিকে জ্যাম নাই। ওই যে দেখেন যারা ঢাকা ঢুকতেছে কি অবস্থা, চাংখার ফুল ওইখান থেকে শুরু হয়েছে আর এই পর্যন্ত চলে আসলাম প্রায় যাত্রাবাড়ি ফ্লাইওভারের কাছে। এই পর্যন্ত শুধু জ্যাম আর জ্যাম। আল্লাহ বাঁচিয়েছে যে সকালবেলা এসেছিলাম, এখন যদি আসতাম তাহলে আর আজকে ফেরত যাওয়া লাগতো না, আজকে মনে হয় এদিকে থেকে যাওয়া লাগতো। মোটামুটি এই ফ্লাইওভারে আমার বেশ ভালো হিস্ট্রি আছে, 3-4 বার ঘুরে ঘুরে এখন আমি বুঝতে পেরেছি যে কোন দিক দিয়ে যেতে হবে, কোন দিক দিয়ে গেলে পরে কোথায় যাওয়া লাগে। আপনাদের সামনেতে দেখাবো কোন দিক থেকে আসলে সিলেটে যেতে হয় আর কোন দিক থেকে চলে গেলে আপনারা এক্সপ্রেস হাইওয়েতে উঠতে পারবেন। আমি শুধু ডান পাশের জ্যামটা দেখতেছি, কি পরিমাণ জ্যাম। এখন সময় হচ্ছে 4:45, আসরের আজান দিয়ে দিয়েছে। আমি ভালো করে নামাজ পড়ে বের হয়েছিলাম, আসরের নামাজ আমি বসুন্ধরা থেকে পড়ে বের হয়েছি, যার কারণে একটু টেনশন কম। আর এই জ্যাম দেখে আমার ভয় লাগছে, জ্যাম দেখলে আমি এমনি ভয় পাই, মানে জ্যাম আমার একদম অপছন্দ। তার মধ্যে ঢাকার জ্যামে প্রচন্ড গাড়ির হর্ন বাজতেই থাকে, কান ঝালাফালা করে দেয়। এই যে ডান দিকে চলে গেলে আপনারা চলে যাবেন সিলেট, এই জায়গার কথা বলছিলাম। এই ডান দিকে চলে গেলে সিলেট আর সোজা চলে গেলে হচ্ছে এক্সপ্রেস পদ্মা সেতু। আমি যাব সিলেট, সরাসরি যাব সিলেট, ওই ডান দিকে না যেয়ে আমি এই দিকে উঠে পড়েছিলাম। পরে এইখানে এসে মনে করছে যে ডান দিকে যাওয়ার দরকার ছিল, কিন্তু ঘোরার তো কোনো ওয়ে নাই। এই যে এই জায়গার কর্নারিংটা,
শান্তি শান্তি শান্তি। এই যে মনে হয় এরকম কর্নারিং করতেও ভালো লাগে। জাস্ট বাইক ছেড়ে দিব। আমরা অলরেডি চলে আসছি পদ্মা সেতুর কাছাকাছি। এই যে পদ্মা সেতুর রোড, আমরা এই যে সার্ভিস লেনে চলে আসছি। এই লেন দিয়ে যেহেতু আমরা মাওয়া ঘাটে যাব, এই জন্য আমরা এই লেনে চলে আসছি একবারে। আর এই যে সামনে পদ্মা সেতু টোলঘর। আমরা এখন সময় হচ্ছে 5টা 20, অর্থাৎ ইফতারির আর 50 মিনিট মতো সময় আছে। 6টা 15, 55 মিনিট সময় আছে। এই যে মোটরসাইকেলে যারা যাবে, মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হতে এই দিক দিয়ে যে এই যে বামে চলে গেলেই হচ্ছে টোলঘর থেকে সেতু। আসলে সারাদিন এত পরিশ্রম হয়েছে বাইক রাইড করা, এরপরে ঢাকার মধ্যে জ্যাম, এরপরে দৌড়দৌড়ি করে আমাদের যে কেনাকাটা ছিল সেগুলো সারছি। সেরে আমাদের এইখানে আসতে আসতে বেশ ক্লান্ত হয়ে গিয়েছি। যাক, আমাদের শেষ পর্যন্ত যে মাওয়াতে এসে আমরা ইফতারি করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। আমি তো প্রথমে মনে করছিলাম যাওয়ার সময় জ্যাম ট্যাম পেরেছিলাম, মনে হচ্ছে যে আসতে পারবো কিনা জানি না, ভয় ভয় করছিল। দেখ, আমরা একটু পরে ইনশাল্লাহ এই সেতু দিয়েই আবার পার হয়ে যাব। ইফতারি করবো জাস্ট এখানে, ইফতারি করে আমরা এদিক দিয়ে আবার পার হব। এইখানের থেকে বাম দিকে চলে গিয়েছে বামাঘাটের যে পুরাতন ঘাট, সে পুরাতন ঘাটে যাওয়া যায়। পুরাতন ঘাটে আমি গিয়েছি, কিন্তু এই ডান দিকে আমার এ পর্যন্ত যাওয়া হয় নাই। এখানে একটু ডান দিকে যেয়ে আজকে ঘুরে আসবো। দেখি এদিকে কি আছে তা আমি নিজেও জানি না। দেখি সামনে যে ঘাটের দিকে নামা যায় কিনা। আমার ফার্স্ট টাইম যে পদ্মা সেতুর নিচ দিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে ইফতারি নিয়ে যাচ্ছি। একটা টিকা, বেগুনি, আলুর চপ, ছোলা এগুলো নিলাম। আর সামনে যে ওই পুরাতন ঘাটে যে ইনশাল্লাহ ওইখান থেকে যে কোনো হোটেলে খাওয়া দাওয়া করবো। এই দিকটাতে মূলত বাজার। আমরা আর ভিতর সামনে কি আছে জানি না, ওইদিকে গেলাম না। এই যে আমরা চলে আসছি অলরেডি মাওয়াঘাটের রোডে। এই যে বাম পাশে সেই ইলশা রেস্টুরেন্ট, যে পরিমাণ হাইপ তুলছিল এই রেস্টুরেন্টটা। আমরা একদম মাওয়াঘাটে চলে আসছি। এই যে বাম পাশের রেস্টুরেন্ট গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। রূপালী ইলিশ রেস্টুরেন্ট, কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তারপরে ইলিশ বাড়ি রেস্টুরেন্ট। এই রাস্তাটুকুর অবস্থা তো ভয়াবহ, ধুলা আর ধুলা। এরপরে ফরচুন কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট, শখের হাড়ি রেস্তোরাঁ, এরপরে শখের হাড়ি চাইনিজ কাবাব। এই শখের হাড়ু ব্যাপক হাইপ তুলছিল। যাক, আমরা দেখি ওই ঘাটের কাছে কোনো একটা হোটেল অথবা রেস্টুরেন্ট, অথবা এখানে কোনো রেস্টুরেন্টে খাবো। নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, স্বাদের ইলিশ। এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমরা একটা ইলিশ নিলাম। আর কি সুন্দর সিস্টেম যে বাইক নিয়ে হোটেলের মধ্য দিয়ে ওই পাশে সুন্দর একটা জায়গা আছে, পার্কিং এর, এই জায়গা রাখার ব্যবস্থা আছে। সুন্দর সিস্টেম। আর অনেক ভাইয়েরা আসছে এখানে ইফতার করতে। আমরা আসছে যে ইলিশটা নিয়েছি, চলেন ইলিশটা আপনাদের দেখাই।